সুপ্রিয় দর্শক, আমি খান মোহাম্মদ রুমেল স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। নির্বাচনের আগে করতে চেয়েছিলেন খবরদারি, বাংলাদেশের রাজনৈতিক দৃঢ়তায় সফল না হয়ে এবার বন্ধুত্বের বার্তা নিয়ে ঢাকা সফর করলেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। বললেন নির্বাচনের আগে টানাপোড়েন স্বাভাবিক, আরও দৃঢ় করতে চান দুদেশের জনগণের সম্পর্ক। পররাষ্ট্রমন্ত্রী বলছেন সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী ঢাকাও জিএসপি সুবিধা এবং বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিকে ফেরানোর ব্যাপারে আলোচনা। এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় বন্ধুত্বের বার্তা। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, আওয়ামী লীগ নেতা, আছেন নাজমুল হক প্রধান, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাসদ, এবং এম মঞ্জুরুল ইসলাম, প্রধান সম্পাদক ডিবিসি নিউজ। দর্শক, আপনারা এই আলোচনায় সরাসরি অংশ নিতে পারবেন। এজন্য টেলিভিশনের পর্দায় নম্বর ফোন করতে হবে, এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। খবরদারি করতে না পেরে উল্টো পথে যুক্তরাষ্ট্র, অস্বস্তি কাটিয়ে বাংলাদেশের বিশ্বাস পুনরুদ্ধারে ডোনাল্ড লুর সফর, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের নির্বাচন নিয়ে অবস্থান বদলায়নি যুক্তরাষ্ট্র, দাবি বিএনপির। লুর সঙ্গে বৈঠকের ভেতরে এক, বাইরে আরেক কথা বলার অভিযোগ। দেশের মোট শ্রমশক্তির 50% নারীর অংশগ্রহণ নিশ্চিত করাই লক্ষ্য, বললেন প্রধানমন্ত্রী। ফিলিস্তিনে নারী শিশুদের সহায়তায় জাতিসংঘকে ব্যবস্থা নেওয়ার আহ্বান। তোপের মুখে সড়ক বিভাগ, উন্নয়নের পরও সড়কে এত যানজট, দুর্ঘটনা কেন? ক্ষুব্ধ মন্ত্রী। সারা দেশে মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহার নিশ্চিতের নির্দেশ। এবং উখিয়ার লালপাহাড়ে আরসার গোপন আস্তানা, র্যাবের রুদ্ধশ্বাস অভিযানে উদ্ধার গ্রেনেড ও রকেট শেল নিষ্ক্রিয়। ক্যাম্পে নাশকতার উদ্দেশ্যে মজুত করা হয় মিয়ানমার থেকে। শিরোনাম দেখছিলেন, মূল আলোচনা যেতে চাই। বলছি আলোচনার শিরোনাম বন্ধুত্বের বার্তা। শুরুতে যেমন বলছিলাম, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশ সফর করছেন। গতকাল তিনি এসেছেন, আজ সারাদিন ব্যস্ত সময় কাটিয়েছেন। আজ মধ্যরাতের পর তার নিজ দেশের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে। তো দুদিনের বাংলাদেশ সফরে যাদের সঙ্গে তিনি কথা বলেছেন তাদের মধ্যে ছিলেন সুশীল সমাজের প্রতিনিধিরা, ছিলেন আজকে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন, পররাষ্ট্র সচিবের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। এরপরে প্রথমবারের মতো এই সফরে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী। এসব সহ অন্যান্য সমসাময়িক বিষয়ে আলোচনা করব। প্রধান ভাই, আপনাকে আলোচনা শুরু করতে চাই। বন্ধুত্বের বার্তা আমরা বলছি, আপনি নিশ্চয়ই আজকে ডোনাল্ড লু যে সংবাদ সম্মেলন গণমাধ্যমের সঙ্গে যেখানে কথা বলেছেন নিশ্চয়ই সেটা আপনি শুনেছেন। তিনি গতকাল এসে আজকে প্রথম গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন, কথা বলেছেন। তো তিনি বলছেন যে গেল নির্বাচন নিয়ে যে অস্বস্তি ছিল, তার ভাষায় অস্বস্তি ছিল এবং এটি থাকাই স্বাভাবিক তিনি বলছেন, এবং বলছেন যে পেছনে ফিরতে চান না, সামনের দিকে এগিয়ে নিতে চান সম্পর্ককে। এবং পররাষ্ট্রমন্ত্রী তিনটি বিষয়ের কথা উল্লেখ করেছেন। প্রথম কথা হচ্ছে বাণিজ্যে জিএসপি সুবিধা ফেরত পাওয়ার ব্যাপারে লু আশ্বাস দিয়েছেন বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিকে, যেটি নিয়ে গত বেশ কয়েক বছর ধরেই আসলে আলোচনা চলছে এটি। আর আরেকটি উল্লেখযোগ্য বিষয় ছিল, সেটি হচ্ছে র্যাবের স্যাংশনের ব্যাপারে। র্যাবের স্যাংশনের ব্যাপারে এর আগে গতকালকে তিনি যখন সুশীল সমাজের সঙ্গে কথা বলেছিলেন, তো তারপর বের হয়ে যারা গণমাধ্যমে বলেছেন বা মার্কিন যুক্তরাষ্ট্রের ঢাকার দূতাবাস থেকে আমরা যে বিবৃতি পেয়েছেন সেখানে বলছেন যে এটা তাদের বিচার বিভাগের ব্যাপার, তবে র্যাব অনেকটাই অগ্রগতি করেছে বলে তিনি মনে করেন এই বিষয়টি। তো আজকেও পররাষ্ট্রমন্ত্রী এই কথাই বলেছেন। তো সব মিলিয়ে বাংলাদেশের বা ঢাকার গণমাধ্যমগুলো বলছে মার্কিনরা খবরদারি করতে চেয়েছিল, না পেরে এখন বন্ধুত্বের বার্তা চাইছে, বাংলাদেশও স্বাগত জানাচ্ছে। আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? ধন্যবাদ আপনাকে। আসলে আমি খুব গভীরভাবে ফলো করতে পারিনি, তারপরেও আমি যেটা বলতে যাচ্ছি, আমেরিকার এই যে লুয়ের সফরের যে কথাবার্তা, এটাকে আমি বলবো স্মার্ট ডিপ্লোমেসি অফ দি আমেরিকানস। ডেফিনেটলি জানে সম্পর্কের ক্ষেত্রে কখনো অবনতি কখনো উন্নতি এটা হতেই পারে পারস্পরিক এই বিষয়ে। গত নির্বাচন বিষয়ে ওরা নির্বাচনটা সুষ্ঠু অংশগ্রহণমূলক হওয়ার জন্য ওরা বলুন খবরদারি, কেউ বলে ওকালতি, কেউ বলে না, তাদের মত তারা প্রকাশ করেছেন। বর্তমান সরকার সবসময় বলার চেষ্টা করেছে আমরা আমাদের নিয়মে নির্বাচনটা করব, এবং সেটাই করেছে। সেই কারণে অনেকের ধারণা হয়েছে না, সরকারের পক্ষ থেকে যা বলা হয়েছিল সেই সময় এবং বর্তমান সময় যা বলা হচ্ছে, আমার ধারণা এই বলার ক্ষেত্রে সরকারের একটু কি বলা যায়, আমি এটাকে ঠিকভাবে মেনে নিতে পারছি না। এই কারণেই যে সবসময় একটা প্রেক্ষিত অতিক্রম হওয়ার পরে আমাদের নতুন সামনে তাকাতে হবে। তাকাতে হলে আমি পুরাতন জিনিসটাকে আঁকড়িয়ে ধরে আমি সম্পর্ক উন্নয়নের চেষ্টা করবো না, এটা হতে পারে না। এটা সরকারের জন্য এটা আমার ধারণা খুব ভালো কিছু না। মাননীয় আপনার বর্তমান সরকারের সাধারণ সম্পাদক যেভাবে কথা বলেছেন, পত্রিকা যেভাবে এসছে, তাই না, তাতে আমার কাছে
মানে খুব সুখকর মনে হয়নি আর কি। আমি জানি না ভিতরে কী আলাপ হয়েছে। এমনি আমেরিকার এই সফরটা নিশ্চয়ই বাংলাদেশের সঙ্গে আমেরিকার সম্পর্ক আগে যেরকম ছিল, তাই না, আর উন্নত আমরা এটাই চাবো। কারণ আমেরিকা একটা বড় দেশ, শুধু বড় দেশেই না, আমেরিকা গোটা বিশ্বে তো খবরদারি করে, এটা স্বাভাবিক। তারপরও পারস্পরের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আমেরিকার কাছে আমরা বহুতভাবে অনেক জিনিস নেই। যেমন করোনার সময়ও আমরা, তাই না, আমরা ফার্স্ট ইন্ডিয়ার আগেও আমরা টিকা দিতে পেরেছি। আমি কথাটা বলছি এই কারণেই যে আমাদের ক্ষেত্রে আমাদের মতো দেশ, এদের সবার সঙ্গে আমাদের সহযোগিতাপূর্ণ সম্পর্ক থাকবে। বঙ্গবন্ধুর যে বেসিসটা ছিল যে ফ্রেন্ডশিপ টু অল, মেলা টু নান, আমরা জানি আমাদের লিমিটেশন আছে, আমরা জানি ওদেরও লিমিটেশন আছে, কিন্তু এই লিমিটেশনগুলোকে হ্যান্ডেল করে আমরা কীভাবে সামনে দিকে এগোতে পারি, সেটাই আমাদের ডিপ্লোমেসির মূল লক্ষ্য হওয়া উচিত। সেই ক্ষেত্রে বর্তমান সরকার, আমার ধারণা, যেটা গেছে সামনের দিকে তাকানোর ক্ষেত্রে আরও বর্ডার দৃষ্টিভঙ্গি নিয়ে যতটুকু সম্পর্কের অবনতি হয়েছে আমাদের বাইরের সঙ্গে, এই সম্পর্কে রিপেয়ার করবে এবং সামনে যে ডেমোক্রেটিক আমরা যে পরিবেশ চাই, তাই না, সেটা এনশিওর করবে, এটা চাই। এখানে প্রথমে একটা বিষয়, আপনি যে সরকারি দলের সাধারণ সম্পাদকের কথা বলছেন, এখানে একটু পার্থক্যটা দেখেন। তিনি হচ্ছেন দলের সাধারণ সম্পাদক হিসেবে যখন কথা বলছেন তখনকার বক্তব্যটা আপনি উদ্ধৃত করছেন, কিন্তু আজকে ডোনাল্ড লু যেটা গণমাধ্যমে বলেছেন, তিনি বলেছেন যে আমরা সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী, রিবিল্ড দ্য রিলেশন। আবার আমাদের পররাষ্ট্রমন্ত্রী কি সে একই কথাই বলেছে, পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে আমরা পেছনে ফিরতে চাই না। আপনি যে কথাটি বলছেন এই দিকেই কিন্তু সরকার হাঁটছে। ভেরি গুড, সরকারকে ধন্যবাদ যদি সরকার সেদিকে হাঁটে। আর এখানটা দ্বিতীয় আরেকটা বিষয় আমি পত্রিকা দেখেছি, আই ডোন্ট নো এক্স্যাক্টলি হোয়াট ইজ দ্য থিং বিহাইন্ড ইট। সেটা বলছে কি যে একটা পত্রিকা নিউজ দেখলাম যে আমাদের কি লভ্যাংশ, ওদের বিনিয়োগের লভ্যাংশ, আমি জানি না কোন কোন ক্ষেত্রে আমেরিকানদের বিনিয়োগ আছে এখানটায় এবং তারা কি কি ক্ষেত্রে সরকারের সঙ্গে লভ্যাংশ ডিমান্ড করতেছে আমি জানি না। সেটার জন্য তারা বলেছে আর কি, হ্যাঁ, আমরা কবে পাবো এগুলি ইত্যাদি ইত্যাদি বিষয়। তাই সামগ্রিক বিষয়ে আমি মনে করি স্টিল এনাফ টাইম, আমাদের কাছে সুন্দর সময়, এই যে প্রস্তাব আমেরিকানদের না, এটাকে গ্রহণ করে বাংলাদেশ সামনের দিকে তাকানো উচিত। জি, অনেক ধন্যবাদ শিখর ভাই। এই জায়গাটাতে প্রধান ভাই যে বিষয়টাকে একটু উদ্ধৃত করার চেষ্টা করছিলেন যে দলের সাধারণ সম্পাদকের কথা, এখন ধরুন দুটি অংশ, একটা হচ্ছে আওয়ামী লীগ আর একটা হচ্ছে আওয়ামী লীগের সরকার। এখন রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের তো কিছু বক্তব্য আছে, সরকারের কিছু বক্তব্য আছে। সরকার বলছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এই বন্ধুত্বের সম্পর্কটা আমরা আরও এগিয়ে নিতে চাই। মার্কিন যুক্তরাষ্ট্রের সফররত মন্ত্রীও বলছেন পেছনটা পেছনে। তো এর মধ্যে যখন আবার রাজনৈতিক মহলে এ ধরনের কিছু বক্তব্য আসে, যেটি আমাদের প্রধান ভাই বলছেন, হয়তো আপনি বলবেন যে রাজনৈতিক বক্তৃতা, আমাদের ওবায়দুল কাদের দলের সাধারণ সম্পাদক তিনি বলছিলেন যে ডোনাল্ড লুর সফরে কিছু যায় আসে না, ডোনাল্ড লুকে আমরা আমন্ত্রণ জানাই না, নিজেদের আগ্রহী এসেছেন, বা ডোনাল্ড লুর প্রেসক্রিপশনে চলে না, মানে এই ধরনের বক্তব্য, মানে এটাকে আমি বলছি মানে তেমন গুরুত্ব বহন করে না, কিন্তু পলিটিক্যাল একটা ক্যাওস তৈরি করে কিনা। ওই দিন ওই সাংবাদিক সম্মেলনে আমি উপস্থিত ছিলাম। জি জি, এখানে যেটা কথা হয়েছিল, একজন সাংবাদিকের প্রশ্নের প্রেক্ষিতে উনি উত্তরটি দিয়েছিলেন। প্রশ্নটি ছিল যে ডোনাল্ড লু আসছেন নির্বাচনের আগে, আমেরিকান ব্রোক্রেসি যে ডিপ্লোমেসি যে রোলটা প্লে করেছেন, ওই টাইপের একটা আশঙ্কা আর কি। তো সেটার উত্তর এটা, সেটা কিন্তু আওয়ামী লীগের স্ট্যান্ডটা উনি বলেন নাই। দেখেন, আওয়ামী লীগ বা আওয়ামী লীগ সরকার বা বঙ্গবন্ধুর আদর্শে আমরা যারা রাজনীতি করি, আমাদের কিন্তু ডিপ্লোমেসির ব্যাপারে কিন্তু একদম স্টেট আমাদের একটা পরিষ্কার অবস্থান যে কেউ আমাদের শত্রু না, সকলের সাথে বন্ধুত্ব। আমেরিকার সাথে নির্বাচনের আগে যে টানপোড়েনটা, এটা কিন্তু আমাদের সৃষ্টি না, সৃষ্টিটা কিন্তু তারা তাদের যতখানি ক্যাপাসিটি তার বাইরে যেয়ে তারা যেটা ইসের নামে পড়ে না, আপনার কি বলে, আপনার ডিপ্লোম্যাটিক নর্মসের ভিতর পড়ে না, যেটা তারা করেছে। তো আমেরিকা সেই ভুলটা বুঝতে পেরেছেন, বা সেখান থেকে তারা শিক্ষাটা নিয়ে এখন তাদের যে স্টেটমেন্ট, সেটা হচ্ছে কি তারা পিছনে ফিরতে চায় না, তারা সামনে যেতে চায়, তারা রিবিল্ড করতে চায় রিলেশনটা। গুড, আমরা তো আমাদের অবস্থানটাই তো যে কারোর সাথে বৈরিতা না, সকলের সাথে বন্ধুত্ব। যেহেতু আমাদের পররাষ্ট্রনীতি এটার উপর চলে, তো তারা যেটা বলেছে এটা গুড। আর এর বাইরে যে কথাগুলো হচ্ছে, সেটা হচ্ছে কি যে আপনার তাদের লভ্যাংশ ফেরত দেয়রা, এইগুলো কোত্থেকে আসছে, কিভাবে আসছে, আই ডোন্ট নো। এটা কোথাও প্রকাশ্যে কেউ বলেছে কিনা, করেছে কিনা, এটা মানে মেকিংটা কোথায় হয়েছে আমি ঠিক বলতে পারবো। এটা হচ্ছে গতকালকে যখন বেসরকারি বিনিয়োগ উপদেষ্টার সঙ্গে বৈঠক হয়েছে, সেখানে যেটি ব্রিফিং এর পরে যেটি এসেছে, মার্কিন যুক্তরাষ্ট্র তাদের যে বিনিয়োগ আছে বা তাদের যে ব্যবসা, সেই ডলারগুলো যেন দ্রুত ছাড় করা হয়। এই কথা বলেন না, লু বলেননি, মানে ওই নৈশভোজের পরে এখান থেকে এটা মেকিং নিউজ। হ্যাঁ, কারোর মুখ দিয়ে আসে নাই, কিন্তু কারোর মুখ দিয়ে আসে নাই। হ্যাঁ, মুখ দিয়ে আসে নাই। তো আমরা যেটা মনে করি সেটা হচ্ছে গিয়ে
আমেরিকার সাথে আমাদের, আমেরিকা না পৃথিবীর সব দেশের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, যার যার লিমিটেশনের ভিতর থেকে আমাদের যার যার কর্মটা করা। কিন্তু বাংলাদেশে দেখা যাচ্ছে যে একটি পোর্শন তাদের কাজই হচ্ছে গিয়ে মানে সরকারের বিরোধিতা করতে, যে দেশের বিরোধিতা করে ফেলতে। আমার যেটা কথা সেটা হচ্ছে গিয়ে রাষ্ট্র আজকে ক্ষতিগ্রস্ত করে যে র্যাবের উপর স্যাংশন আসছে, বুঝলাম আমার উপর স্যাংশন আসলো, বুঝলাম গভর্নমেন্টের উপর স্যাংশন আসলো, বুঝলাম দেশের উপর স্যাংশন আসলো, বুঝলাম যে আমার গার্মেন্টসের পণ্যের উপর স্যাংশন আসলো, তাতে ক্ষতিগ্রস্ত হবে কে? দেশ, সরকার তো চলমান, আজকে আমরা আছি কালকে আমরা নাও থাকতে পারি, কিন্তু রাষ্ট্র তো স্থায়ী। তাহলে সরকারের বিরোধিতা করতে যে আমরা রাষ্ট্রের বিরোধিতা করে ফেলতেছি, এইখানেই আমাদের প্রশ্ন। আমি যারা এই যে কুচুলিপানা করে, এই যে বিভিন্ন জায়গায় যে শুধু নালিশ করে বেড়ায়, তাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে তারা সরকারের বিরোধিতা করতে যে জন্য রাষ্ট্রের বিরোধিতা করে। আপনাকে অনেক ধন্যবাদ মঞ্জু ভাই। একটি বিষয় সেটি হচ্ছে যে আমাদের সরকারও বলছে, মার্কিন যুক্তরাষ্ট্রও বলছে যে পেছন ফিরে তাকাতে চায় না, সামনে এগিয়ে যাও, এবং এটি হচ্ছে আজকের দুনিয়াতে সবার জন্যই কাঙ্ক্ষিত। এবং এই সফরটা যিনি আজকে বাংলাদেশ সফর করছেন, কলম্বো নয়াদিল্লি হয়ে তিনি ঢাকায় এলেন, তো মোটামুটি এটি কিন্তু তিনি বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র চায় শান্ত ইন্দো প্যাসিফিক। তার মানে হচ্ছে সম্পর্ক কিংবা স্বার্থ সবারই এখানে জড়িত। এখন আমি পিছনটা নিয়ে পড়ে থাকবো কি না সেটি তো বিষয় না, বিষয়টা হচ্ছে শিখর ভাই যেটি বলছেন যে সরকারের বিরোধিতা এক জিনিস আর দেশের বিরোধিতা এক জিনিস। তো এখন মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্কটা এগিয়ে নিতে চায়, তো এর মধ্যে যখন বাংলাদেশের একটি রাজনৈতিক দল বলে নির্বাচন ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্র তার অবস্থান বদলায়নি, যেটা আজকে বিএনপি মহাসচিব বলেছেন, এখন মার্কিন যুক্তরাষ্ট্র তার অবস্থান বদলেছে কি বদলেছে না সেটি তার ব্যাপার। ব্যাপারটি হচ্ছে সে বাংলাদেশের জনগণের সঙ্গে, যে সরকার জনগণের প্রতিনিধিত্ব করছে তার সঙ্গে কাজ করতে চায়। আমাদের গুরুত্বটা তো এই জায়গায় দেওয়া উচিত নাকি? অবশ্যই, ধন্যবাদ আপনাকে এবং সম্মানিত আলোচকদের। আপনি ঠিকই বলেছেন, এবং যেটা শেখর সাহেব শেষ অংশটি বললেন যে আমরা অনেক সময় রাজনৈতিক সুবিধা পেতে গিয়ে, আমি দুজন বিজ্ঞ রাজনীতিবিদকে সামনে রেখেই বলছি, নিজেদের রাজনৈতিক সুবিধা করতে গিয়ে এটা যে রাষ্ট্রের বিরুদ্ধে চলে যাচ্ছে, এন্ড অফ দ্য ডেতে একসময় আমিও হয়তো ক্ষমতায় পরিচালনা করতে পারি, রাজনৈতিক দল সেটা ভাবেন না যারা একসময় বিরোধী দলে থাকেন। আপনি দেখেন নির্বাচনের আগের আজকের প্রেক্ষিতটা ভিন্ন। এই ডোনাল্ড রু কিন্তু আলোচিত নাম আমাদের এই অঞ্চলে, কারণ ইতিমধ্যে আপনি জানেন যে পাকিস্তানি ইমরান খানের ক্ষমতাচ্যুত হবার আগের তার সফর নিয়ে আলোচনা হয়েছে। এই ডোনাল্ড রু নির্বাচনের আগে যখন আসে তখন কিন্তু একটি রাজনৈতিক জোট তারা অত্যন্ত মহা উৎসাহে তাদের কাছে গিয়ে নালিশ করে এমন একটা পরিস্থিতি তৈরি করা হয়েছিল যে নির্বাচনকালীন যে সরকার তারা যেন এক ধরনের বাধ্য হয় এমন একটা নির্বাচন পরিচালনা করতে যার মধ্য দিয়ে তারা পরাজিত হয়ে অন্য একটা দল জিতে আসবে। ব্যাপারটা তো প্রায় এরকম পর্যায়ে চলে গিয়েছিল। এমনকি স্টেট ডিপার্টমেন্টের যে স্টেটমেন্টগুলো অন রেকর্ড আছে সে তার কাছ থেকেও কিন্তু আজকে ডোনাল্ড রুর স্টেটমেন্ট অনেকখানি ভিন্ন। দুই জায়গায় অন্তত বলি, একটি হচ্ছে ডোনাল্ড রু বলেছেন যে আমরা চেয়েছিলাম আরো ভায়োলেন্সহীন একটা নির্বাচন করতে, সেই নির্বাচন হয় না এই কথা বলে নাই, কিন্তু উনি বলেন নাই যে এই নির্বাচনটা গ্রহণযোগ্য না, কিন্তু স্টেট ডিপার্টমেন্ট কিন্তু নির্বাচনের পরে তাদের মুখপাত্র বলেছেন এই নির্বাচনটা আমাদের চোখে ভালো হয় নাই, আমরা গ্রহণ করতে পারছি না, এরকম কথাও কিন্তু বলেছেন। ফলে ওখান থেকে সরে এসছেন। দ্বিতীয় কথা, যেটা ইম্পর্টেন্ট কথা, যেটা শিরোনাম হয়েছে যে আমরা পেছনে ফিরে তাকাতে চাই নাই, তার মানে পেছনে যে একটা অন্ধকার আছে এইটা কিন্তু ইনডিরেক্টলি তারা স্বীকার করে নিচ্ছেন এবং সামনের দিকে যেতে চান। এবং কেন যেতে চান আপনার প্রশ্নের মধ্যে উত্তরটা, কূটনীতি মূলত প্রত্যেকটা দেশই তার প্রত্যেক দেশে, বাংলাদেশ চাইবে তার সর্বোচ্চ স্বার্থ, মার্কিন যুক্তরাষ্ট্র চাইবে তার সর্বোচ্চ স্বার্থ, উইন উইন সিচুয়েশনে কিন্তু কূটনৈতিকভাবে এগিয়ে যায়। আমরা রাজনৈতিক আলোচনা করি, তো আপনি ওবায়দুল কাদের সাহেবের বক্তব্যটা নিয়ে আমরা যেটা শিরোনাম করেছি, আমার কাছে কিন্তু এটা রাজনৈতিক বক্তব্যই মনে হয়, যেটা শেখর ভাই বললেন যে কোন প্রেক্ষিতে বলেছেন, দাওয়াত দিয়ে আনেন নাই, ঘটনা তো সত্য, এটা কিন্তু রাষ্ট্রীয় আমন্ত্রণে তিনি আসেন নাই, তার একটা রুটিন সফরেই তিনি এসছেন, এক ফ্যাক্ট। আজকে বিএনপি নেতার বক্তব্য আমার কাছে চমৎকার লেগেছে, যে দেরিতে হলো তাদের এক ধরনের রিয়েলাইজেশন। মেজর হাফিজ সাহেব বলেছেন যে ডোনাল্ড রু বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার কোনো স্বার্থ নিয়ে আসেন না, তাদের নিজেদের স্বার্থে এসছে, তাদের বাণিজ্যিক স্বার্থে এসছে, এটাও সত্য কথা। এক সময় কিন্তু আমাদের বর্তমান ক্ষমতাসীন দলের বাইরে যারা ছিলেন তাদের মূল দলগুলো তারা ধারণা করতেন যে মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসক্রিপশন দিয়ে বাংলাদেশে একটা গণতন্ত্র প্রতিষ্ঠান আসলে সরকার পরিবর্তন করে দিয়ে যাবে, এই জায়গা থেকে অন্তত তারা সরে এসছেন। আর কি আলোচনা হয়েছে এই জায়গায় আমি ছোট করে বলি, দেখেন এখন কয়েকটা জিনিস, যেমন এর মধ্যে আরেকটা বলি, আমাদের পররাষ্ট্রমন্ত্রী আজকে বলেছেন একটা হচ্ছে আস্থার সংকট যে ছিল এটা ডোনাল্ড রু স্বীকার করেছেন, সংকটটাকে উত্তরণ ঘটাতে চায়। একইভাবে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন
যে আরও সহযোগিতার ক্ষেত্র বাড়াতে চান। এখানে আপনি 3টা বললেন তো, জিএসপির কথা বলেছেন, র্যাবের কথা বলেছেন, বঙ্গবন্ধুর খুনকে ফিরিয়ে দেয়া, এর বাইরে আরও 2টা ইম্পর্টেন্ট বিষয়ে কথা হয়েছে যেটা পররাষ্ট্রমন্ত্রী বলেছেন। সেটা কি, বাংলাদেশের ট্যাক্স ব্যবস্থাপনাতে তারা সহযোগিতা করতে চায়। কারণ তারা বলতে চায় বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কারা তো অর্থনৈতিকভাবে ইন্টারেস্টেড। কেন? বাংলাদেশের বিনিয়োগের কিন্তু বড় পার্টনার মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র আমরা হাইয়েস্ট এক্সপোর্ট করি, কিন্তু সেই জায়গায় তারা তাদের স্বার্থ আছে। ফলে তারা মনে করে যে আমাদের ট্যাক্স নেটটা বাড়ানো দরকার, সিস্টেমটাকে ঠিক করা দরকার। আরেকটা ইম্পর্টেন্ট কথা বলেছেন, এখান থেকে ছাত্র যেন আরো বেশি যায়, সেজন্য তারা সহযোগিতা করতে চায়। এর বাইরে আরেকটা ব্যাপার, ইন্দো প্যাসিফিকের ব্যাপারটা বলেন, অর্থনৈতিক ব্যাপারটা আমি একটু ব্যাখ্যা দিতে চাই। জলবায়ুর বাইরে ওটা তো পররাষ্ট্রমন্ত্রী বলেন না, ওটা আমাদের জলবায়ু মন্ত্রী আরেকটা বলেছেন। এর বাইরে আরেকটা জিনিস যেটা শেখর ভাই এবং আমি দর্শকদের জন্য বলতে চাই, কিভাবে ওই কথাটা আসলো। হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্র কোথায় কোথায় বিনিয়োগ করে, যেটা প্রধানভাবে জানতে চাইলেন। আমাদের এখানে জ্বালানি খাতে তাদের বড় বিনিয়োগ আছে, আমাদের বিভিন্ন সেক্টরগুলো আপনি জানেন। সেই জায়গায় বাংলাদেশ সরকার নাম বাংলাদেশের কোম্পানিগুলোর সাথে অনেকগুলো ডলারের পেমেন্টটা করতে পারছে না। এটা বিনিয়োগ উপদেষ্টা কালকে প্রেস কনফারেন্সেই বলেছেন। এইটার ব্যাপারে উনি তাগাদা দিয়েছেন এবং পররাষ্ট্রমন্ত্রী এটাকে সাপোর্ট করে এইটাও বলেছেন যে এফডিসি বলে তাদের একটা অর্থনৈতিক সংস্থা আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন, সেখান থেকে তারা অর্থনৈতিক এক ধরনের লোনও দিতে চায় বাংলাদেশকে, যার মধ্য দিয়ে ডলারের যে তারল্যের সংকট সেটাতেও সহযোগিতা করতে চায়। তার মানে আপনি যদি গণমাধ্যমে একটু দেখেন, নির্বাচনে আগ পর্যন্ত তাদের র্যাবের উপর নিষেধাজ্ঞা, গণতন্ত্রের জন্য এই করো সেই করো, মানবাধিকার না, এইগুলো নিয়ে কোনো কথা নাই। বরং বর্তমান সরকারের সাথে বাংলাদেশের জনগণকে প্রাধান্য দিয়ে বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য প্রত্যেকটা সেক্টরে সহযোগিতা করতে চায়, জলবায়ু সহ। কেন করতে চায়? এর এক কথায় উত্তর হচ্ছে, ইন্দো প্যাসিফিক রাজনীতিতে বাংলাদেশ একটা জনবহুল দেশ, বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কাঠামোর দেশ। সেই বাংলাদেশকে কিছুতেই চীনের দিকে ঠেলে দিতে চায় না। সেই বাংলাদেশকে ভারতের সহযোগিতায় বাংলাদেশ যে ওই বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতি যেন নিউট্রাল থাকে, সেই অবস্থানটা যেন ধরে রাখে, সেই সহযোগিতা তারা প্রত্যাশা করে। জি, আপনাকে অনেক ধন্যবাদ প্রধান ভাই। রাজনীতির আলোচনাটা তো আসেই, তো ব্যাপারটি হচ্ছে ধরুন এবারের ডোনাল্ড সফরের আগে, মানে ধরেন 7 জানুয়ারি নির্বাচনের আগে পর্যন্ত মোটামুটি 1.5 বছরের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে 16টা ডেলিগেশন এসেছে বাংলাদেশে। এর মধ্যে ডোনাল্ড লু একাধিকবার এসেছেন এবারের আগেও। তো ওই প্রেক্ষাপটগুলো আর আজকের প্রেক্ষাপটটা তো সম্পূর্ণ ভিন্ন, সেটা এরই মধ্যে বোঝাই যাচ্ছে। কিন্তু ব্যাপারটি হচ্ছে, আজকে বিএনপি মহাসচিব যেটি বলছেন যে নির্বাচন ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান বদলায়নি, ভেতরে এক আলোচনা হচ্ছে, বাইরে আরেকটা বলছেন। আবার ডোনাল্ড লু আসছেন, এটি শুনে গত সপ্তাহখানেক ধরে বিএনপির প্রতিক্রিয়া ছিল ডোনাল্ড লু কে এলো না, এ নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই। বিএনপির একাধিক নেতাই কথা বলেছেন। আবার আজকের বক্তব্যটা আগের বক্তব্যগুলোর সঙ্গে কিন্তু এক লাইনে যায় না। আবার 7 জানুয়ারির আগের সফরগুলোতে বিএনপির অবস্থান কি ছিল সেটি নিশ্চয়ই আপনি জানেন। একটা বিষয় হচ্ছে কি, আসলে বাংলাদেশের রাজনীতিতে আমরা একটা ক্রাইসিস সংকটেই পড়ে গেছি। সংকটটা হচ্ছে এই জায়গায়, মাননীয় সংসদ সদস্য নিশ্চয়ই কন্টেস্ট করবে আমার কথায়, সেটা হচ্ছে যে এই যে আওয়ামী লীগের এই যে 3 টার্মের ক্ষমতার পর 4র্থ টার্মে যে আসা, এই ক্ষমতার ডিজাইনের মধ্যে অপোজিশনের রাজনীতি নেই। এখানটায় অপোজিশন নামে আছে একটা ঠুটো জগন্নাথ কলা গাছ, তাই না, যা বলবো তাই। এবং এটা না থাকার কারণে ডেমোক্রেসির যে জবাবদিহিতা, মূল যে জবাবদিহিতা, অ্যাকাউন্টেবিলিটি এবং স্বচ্ছতা, এটা নাই, উড়ে গেছে। ন্যাচারাল কারণে এখানটা এখন, তাই না, এখন ওই বিএনপি কি বললো না বললো, তাই না, ইট ডাজন্ট ম্যাটার অ্যাট অল, অ্যাজ বিকজ কনস্টিটিউশনালি এখানটায় পার্লামেন্টে ইজ নো অপোজিশন। ফলে এই জায়গাটা ঘটে গেছে এবং রাজনীতিতে এই জায়গা থেকে রাজনীতিটা আমাদের মোটামুটি বলতে গেলে রাজনীতি শূন্য হয়ে গেছে দেশটা, আমি মনে করি। যার কারণে দেখবেন আওয়ামী লীগকে, এই যে আওয়ামী লীগের পক্ষ থেকে মাননীয় সংসদ বলবেন, সাবেক সংসদ বলবেন যে এরকম নির্বাচন হয়নি। হ্যাঁ, হয়নি তো, তাই তো। আমি আগে দলীয় মনোনয়ন দিয়ে দলীয় মার্কা দিয়েছি, পরে যখন কেউ নেই তখন আমি আবার স্বতন্ত্র করতে দিয়েছি। এরকম নির্বাচন হয় না, এরকম নির্বাচন। তো এই অবস্থায় দাঁড়ায় বিএনপি কি বললো, ওইগুলো আমি এগুলো আলোচনার ধরতে আনতে চাচ্ছি না। এই কারণেই যে এখানটায় বিএনপি গভর্নমেন্ট করছে বিএনপিকে, কিন্তু অপোজিশন বানাচ্ছে অন্যজনকে, এটা মেকিং অপোজিশন। তো এই জায়গায় রাজনীতি এমন একটা সংকটে পড়ে গেছে, এই সংকট থেকে উত্তরণে আমাদের দিশা পথ খোঁজা উচিত। এবং আমি মনে করি, এখনও আমি নির্বাচনের আগেও বলছি, সরকারের দায়িত্ব হচ্ছে এই জায়গা থেকে কীভাবে উত্তরণ করবে। আজকে ক্ষমতায় আসি, কিন্তু ক্ষমতায় যাওয়ার যে সংকটটা তৈরি হয়ে গেছে আজকে নির্বাচনগুলোর মধ্যে বুঝতে পারতেছি তো, নির্বাচনগুলিতে আজকে যে সমস্ত জায়গায় নির্বাচন হয়ে গেছে, আজকে এরকম একটা শাসনের কারণে আজকে আওয়ামী লীগের ভিতরে যে রক্তক্ষরণ হচ্ছে, তাই না, এটা আমরা অনুধাবন করতে পারছি না, কিন্তু এটা হচ্ছে।
আমরা এলাকায় যাই তো, উনিও এলাকায় যান, হচ্ছে, উনিও কিছু এবং বলবেন না, আপনার কথার হচ্ছে। মধ্যে আমি একটা ছোট্ট তাহলে একটা আমি প্রশ্ন এই করতে জায়গায় আমি চাই। বলতে চাচ্ছি, এই জায়গায় আমি বলতে চাচ্ছি জি। যে এখন এই সমস্ত এই বাজারে, আমি বলছি বাজারের কথা, এগুলো প্র্যাকটিক্যালি কোনো পলিটিক্যাল কথা না, বিকজ বাংলাদেশ ইজ অপোজিশনাল লেস নাও। এখন সংসদে বাইরে বিরোধী দলবিহীন সরকারের রাজনীতি, ফলে সরকারের কথাটাই প্রধান। সরকারের দায়িত্ব হচ্ছে সামগ্রিক প্রবলেমগুলিকে ডিল করে একটা সঠিক রাস্তায় নিয়ে যাওয়া। এখানে ছোট্ট করে প্রধান ভাই বলুন, আপনি যদি বলছেন যে সরকার অপোজিশন বানাচ্ছে একজনকে আর বিএনপিকে টো করছে, এখন ধরুন তার মানে কি বিএনপিকে সরকার বা সরকারি দল বা আওয়ামী লীগ বিএনপিকে গুরুত্ব দিচ্ছে, এখন বিএনপি যদি নিজেদেরকে নির্বাচনের বাইরে রাখে সরকারি দলের করণীয় কি? আপনি বলবেন যে বিএনপি দাবি, তো সেটি কি সরকারি দল মেনে নেবে? না, ওই যে টেবিলে বসে চুন খেয়ে মুখ পুরে দই দেখে ভয় পায়। জি। বিএনপিকে 18 নির্বাচন হতে মাননীয় প্রধানমন্ত্রী সহ আলোচনা করে তো নিয়ে গেছিল। জি। আলোচনা করে নিয়ে যাওয়ার পরে বিএনপির এই 5 সিট পাওয়ার পর তো বিএনপি তো আর নির্বাচন করার সাহসই করে না। জি, ধন্যবাদ প্রধান ভাই। This is the thing. শিখর ভাই, এই জায়গাটাতে বলতে চাই, প্রধান ভাই বলছেন যে বিরোধী ঠুটন জগন্নাথ বিরোধী দল যেটি আছে, প্রধান ভাই বলছিলেন কলা গাছ। তা এভাবে না বলে আমি যদি বলতে চাই, ধরুন আওয়ামী লীগের যারা বিরুদ্ধে কথা বলে বা আওয়ামী লীগের যারা সমালোচক, প্রধান ভাই সহ আরো অনেক রাজনৈতিক নেতারা, তারা শুধু এই দ্বাদশ সংসদ না, গত দশম একাদশ ওই দুটি সংসদকেও এরকমই বিরোধী দলহীন বলে। বিষয় যেটা হয়েছে যে ডেমোক্রেসির বিউটি হচ্ছে শক্তিশালী রাজনৈতিক সংগঠনগুলো, সরকার এবং একটি শক্তিশালী বিরোধী দল। এটা হচ্ছে কি ডেমোক্রেসির বিউটি। এবং সরকারেরও কিছুটা দায়িত্ব তো অবশ্যই থাকে যে একটু শক্তিশালী বিরোধী দল থাক। এখন বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে, আমি একটু আগে যাই, সেটা হচ্ছে গিয়ে বিএনপি নেতৃবৃন্দ যে কথাগুলো বলেন এগুলো আমরা কোনোদিনও গুরুত্ব দিই নে, গুরুত্বহীন কথাবার্তা। বিএনপি এখন রাজনৈতিকভাবে দেউলিয়া, আমার দৃষ্টিতে দেউলিয়া। সবচেয়ে বড় যে জিনিসটা, যে তাদের যে নেতা তিনি লন্ডনে বসে আছেন। আসলে জায়গায় না থাকলে বাইরের থেকে দেখা আর ভিতরে বসে দেখার ভিতর ডিফারেন্স আছে, যার জন্য দেখবেন যে বিএনপি সিদ্ধান্তহীনতায় ভোগে। দেখবেন যে বিএনপির নেতৃত্ব মনে করছে যে আমরা ওরা একটা সিদ্ধান্ত নিতে যাই, হঠাৎ করে কোত্থেকে ওহী নাজিল হচ্ছে, সিদ্ধান্ত থেকে সরে যায়। তো পলিটিক্সে বেসিক্যালি নির্বাচনী রাজনীতিতে এই যে দোদুল্যমনতা, সিদ্ধান্তহীনতা, ভুল সিদ্ধান্ত, এইগুলো টলারেট করে তো গভর্নমেন্ট তাদেরকে আগায় দিবে না, তাদের টাকা তো তাদেরই বুঝতে হবে। সুতরাং বিএনপি এই যে ডোনাল্ড লুর সম্পর্কে বা এই সম্পর্কে যে কথাগুলো বলছেন, এগুলো আমরা খুব বেশি দ্রুতব্যের ভিতর নিচ্ছি না। তাদের মুখপাত্র দেখবেন যে পার্টি অফিসের ভিতরে অবস্থান করেন, বের হয়ে সেটা চুতা ধরে গড় 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 করে বলে চলে যায়, সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেয় না, কিছুই দেয় না। সুতরাং এটা প্রেসক্রিপ্ট তাদের কর্মকাণ্ড। তো প্রধান ভাই যে কথাটি বললেন, উনি একজন একদম মাঠ থেকে উঠে আসা একজন নেতা। এখন বিষয় যেটা হয়েছে সেটা হচ্ছে কি, যদি কেউ নির্বাচনে আসতে না চায় তাহলে আর একটি রাজনৈতিক দলের কাস্ট কিভাবে তাকে করবে। আমরা বারবার একটা জিনিস বলার চেষ্টা করছি যে গভর্নমেন্ট পরিবর্তনের একটাই রাস্তা, সেটা হচ্ছে নির্বাচন। অন্য পথ ষড়যন্ত্রের পথ। এই ষড়যন্ত্রের পথে সরকার পরিবর্তন হবে না। তারা তত্ত্বাবধায়ক সরকারের জায়গায় স্থির থাকছে। আমরা বলেছি তত্ত্বাবধায়ক সরকারে গভর্নমেন্ট ফিরবে না, কারণ 2001 সালে সেই তার কথাই বলি যে এই যে কি বলে, দই খেয়ে গাল পড়লে চুন দেখলে ভয় করে, বা দই দেখলে ভয় করে চুন খেয়ে গাল পড়লে। তো সেইটাই যে 2001-এ তত্ত্বাবধায়ক সরকার যে কাজটি করেছে, তার তত্ত্বাবধায়ক সরকার তো ফেরার কোনো জায়গা নেই। তো আমার যেটা মনে হয়, আমি সকল রাজনীতির ঊর্ধ্বে উঠে আমি বলতে চাই একজন এই দেশের নাগরিক হিসেবে, যে বিএনপি নির্বাচনের আগে যে আন্দোলনটি করলেন, এই আন্দোলনটি নির্বাচনের পরে করতে পারত। আপনি যদি একাদশ জাতীয় সংসদের কথা বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা দেখেছি নির্বাচনের দিন সকালবেলা বগুড়ায় বিএনপি দলীয় সাধারণ সম্পাদক মহাসচিব তিনি স্টেট বলেছেন যে নির্বাচন সুষ্ঠু, আমি নির্বাচনে সন্তুষ্ট, যদি ভুলে না যান, এটা কিন্তু তার স্টেটমেন্টে আছে। এখন পর্যন্ত তিনি বলছেন এখন পর্যন্ত যা হচ্ছে সুষ্ঠু। তো আপনার যখনই 5টা সিট পেয়েছে তখনই তারা ইউটার্ন দিল। তার মধ্যে গ্রামের যে কথাটি আছে যে সালিশমানি তালগাছ আমার, তো সালিশমানি তালগাছ আমার, এটা তো সব জায়গায় চলবে না। আমার যেটা কথা সেটা হচ্ছে গিয়ে রাজনীতিটা সুষ্ঠু ধারায় রাজনীতি করতে হবে। আমরা আপনাকে ধরেন দিনের পর দিন স্পেস দিলাম, রাস্তায় আপনারা মিছিল করেন, মিটিং করেন, সুযোগটি নিয়েই 28 তারিখের ঘটনাটা আপনারা দেখলেন কি করলো, কিচ্ছু মানল না। 28 অক্টোবর আপনার প্রধান বিচারপতির বাড়ি ঢুকে গেল,
পুলিশকে কি নির্মমভাবে, এগুলো তো ইসে আছে, আপনার সিসিটিভিতে আছে, কারা মারছে, কি করছে, দোষ সরকারের উপর চাপানোর চেষ্টা করছে, কিন্তু আপনার সিসিটিভিতে দেখা যাচ্ছে তারা কারা। এইভাবে করে আসলে গণতন্ত্রের উত্তরণ হবে না। মঞ্জু ভাই, এখানে ধরুন প্রধান ভাই যেভাবে করে বলছেন, প্রধান ভাইয়ের বক্তব্য শুনলে মনে হয় প্রধান ভাইয়ের কথার যথেষ্ট যুক্তি আছে, শিখর ভাইয়ের কথা শুনলে মনে হয় শিখর ভাইয়ের কথার যথেষ্ট যুক্তি আছে। দুটি যুক্তি মাথায় নিয়ে যে বিষয়টি পরে আসে সেটি হচ্ছে যে মূল ব্যাপারটি হচ্ছে এরকম একটা আলোচনা তো হচ্ছে আমাদের এখানে, আমাদের রাজনীতি ঘিরে এরকম একটা কথা আছে যে আমাদের শক্তিশালী বিরোধী দল নেই, আমাদের রাজনীতি ঘিরে এরকম কথা আছে বিএনপির একটি বড় দল কেন নির্বাচনের বাইরে থাকে। কেউ বলেন, যারা বিএনপির পক্ষ নিয়ে বলেন তারা বলেন যে বিএনপি থাকতে বাধ্য হন, যারা বিএনপির বিপক্ষে বলেন তারা বলেন যে বিএনপি নিজেদের কৃতকর্মের কারণে এরকম অবস্থায় যান। মূল বিষয়টা হচ্ছে এরকম একটা জায়গা আছে। এই আমাদের এগিয়ে যাওয়ার গল্পে এই জায়গাটা ছোট্ট একটা অস্বস্তি কিনা? অসুস্থ তো বটেই। এক কথায় যদি বলি কেন হচ্ছে, আমার অবজারভেশনটা অন্যরকম। বাংলাদেশ কিন্তু সংসদীয় গণতন্ত্রের রাজনীতি চলে সাংবিধানিকভাবে, কিন্তু আমার বড় দুটি রাজনৈতিক দলের চলাফেরা দেখে মনে হয় নাগরিক হিসেবে, একজন গণমাধ্যম কর্মী হিসেবে যেন রাষ্ট্রপতি শাসনে বাংলাদেশটা চলছে। ফলে বিএনপি সহ যারা বিরোধী দল তারা ততক্ষণ পর্যন্ত নির্বাচনে যেতে চায় না যতক্ষণ পুরো ক্ষমতার মালিক তারা হবেন, তার মানে ক্ষমতাসীন দল হতে হবেন। আমি যখন সংসদীয় গণতন্ত্র হচ্ছে কি একটা সাইকেলের দুই চাকার মতো, যেটা মরহুম সুরঞ্জিত সেনগুপ্ত প্রায়শই বলতেন সংসদে, যে দুটা চাকা ছাড়া সংসদীয় গণতন্ত্র সামনে এগোবে না। আমাদের এখানে হচ্ছে যে না, আমরা মানে যখন আমি নিশ্চিত হব আমি জিততে পারবো তাইলে নির্বাচনে যাব। আমি তো অন্যভাবে দেখি যে বিএনপি বারবার আওয়ামী লীগকে ওয়াকওভার দিয়ে সামনে এককভাবে নির্বাচন করার দিকে এগিয়ে যেতে দিচ্ছে। এক, দ্বিতীয় আরেকটা অবজারভেশন হচ্ছে বিএনপি যেই লক্ষ্যটা করতে চাচ্ছে সেখানে পূরণ হয়েছে, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা। তো নির্বাচনকে যদি প্রশ্নবিদ্ধ করি গণতান্ত্রিক ব্যবস্থাপনায় কি পদ্ধতিতে সরকার বদল হবে, এর কোনো উত্তর নাই। আরেকটা যেটা প্রধান ভাই বললেন, আমার অত্যন্ত প্রিয় মানুষ, যে রাজনীতি নাই, বিরোধী দল নাই, আমি তো এমনটা দেখি না। রাজনীতি নাই, আমাদের চতুর্থ স্তম্ভ ফোর্থ স্টেট বলি মিডিয়াতে তো আপনি খুললেই দেখেন রাজনীতি সারাক্ষণ। আপনি টেলিভিশন চালান, আমরা টেলিভিশন চালাই, দেখেন আপনি যে কোনো সংস্কৃতির আলোচনা করেন, শিক্ষার আলোচনা করেন, কি পরিমাণ লোকে দেখে। রাজনৈতিক 3-2 নেতা বসা মাত্রই দেখবেন এটা হাই টিআরপি, তার মানে সবাই রাজনীতিতে সচেতন মানুষ, শুনতে চায়, কথা বলে। আরেকটা হচ্ছে বিরোধী দল নেই, কোথায় বললেন ডোনাল্ড রু আসেন, মার্কিন যুক্তরাষ্ট্র যারা আসেন তারা কি এই সংসদের বিরোধী দলের সাথে দেখা করতে যায়? তারা তো দেখা করে বিএনপি সহ যারা বিরোধী দলে আছে। তার মানে হচ্ছে ওনারা সংসদে না গেলে কি বিরোধী দলের রাজনীতি তাদের অবস্থান কিন্তু পরিষ্কার। কিন্তু এই জায়গায় আমি শেষ করবো এইটুকু বলে, আওয়ামী লীগ সফলকাম হয়েছে, বিজয়ী হয়েছে, কারণ তারা সুষ্ঠুভাবে তাদের মানে কথা অনুযায়ী একটি নির্বাচন সম্পন্ন করে সরকার গঠন করেছে। বিএনপি সফল হয়েছে নির্বাচনে না গিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে। ব্যর্থ এবং পরাজিত হয়েছে কে জানেন? গণতন্ত্র এবং বাংলাদেশের জনগণ। কারণ গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে বারবার। তাতে কিন্তু আজকে আওয়ামী লীগ ক্ষমতায়, চিরজীবন আওয়ামী লীগ থাকবে না, হয়তো বিএনপি অন্য দল থাকবে। বাংলাদেশের গণতন্ত্রকে বিশ্বের কাছে প্রশ্নবিদ্ধ করে রাজনীতিবিদরা কি উপকৃত হচ্ছেন? বাংলাদেশের জনগণ কি উপকৃত হচ্ছে? আজকে যদি বিরোধী দল 5 জন নিয়ে 6 জন নিয়ে বিএনপি যে ভূমিকাটা পালন করতো সংসদে, তাদের তো গণমাধ্যমে আপনারা আমরা টেলিভিশনে আওয়ামী লীগের 294 জনের যেটুক দেখাতাম, প্রায় অর্ধেক পরিমাণ সেই 6 জনকে দেখাতাম। সেই কথা তো তারা বলতে গত সংসদে তো এটাই হয়েছে, সেটাই আমি বলছি। ফলে সেই জায়গাটাও তারা ইচ্ছা করে বাদ দিলেন কেন? জনগণ যদি এটা জানতে চায়, তার মানে আমি ক্ষমতায় যেতে পারবো না বলেই নির্বাচনে অংশ নেব না? এই প্রশ্নের উত্তর জনগণকে কিভাবে দেবেন? আমরা জনগণ বঞ্চিত হচ্ছি, গণতন্ত্রকামী মানুষ বঞ্চিত হচ্ছে, বাংলাদেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। জি ধন্যবাদ। প্রধান ভাই, শেষ 30 সেকেন্ড আপনি বলবেন, যাচ্ছে তাদের প্রশ্নবিদ্ধ করাই কি সফলতা? এটা আমি একমত নাই কথার সঙ্গে। আমি জাস্ট একটা স্মরণ করে দিতে চাই, পার্লামেন্টে জাতীয় পার্টি, এই যে আমি বললাম কলা গাছ, এই কলা গাছও গত পার্লামেন্টে একটা বিষয় ওয়ার্কআউট করছিল। সেটা কি, এই যে ব্যাংকের ডিরেক্টরদের সময় বাড়ানো এবং 2% লোন করা, ওয়ার্কআউট করার পরও কিন্তু সেটা গভর্নমেন্ট শুনে নাই, একদম কানেই তুলে নাই, কন্ট্রোলে পাস করে ফেলছে। তাহলে ওইখানটাও যে মিনিমাম বিরোধিতা করতে চায় সেটাও পার্লামেন্ট শোনা হয়নি। ফলে নামকাও আসলে এই বিরোধী দল বলে এটাকে জায়েজ করার চেষ্টা করাটা ঠিক না আর কি, এটাই বলতে চাচ্ছি আমি আর কি। জি শিখর ভাই। না, আসলে প্রধান ভাই যে কথাটি বললেন ঠিক না। আমরা যদি একাদশ জাতীয় সংসদের কার্যপ্রণালীটা দেখি, পিছনে ফিরে যাই, তাহলে দেখব যে সেখানে অনেক অপরচুনিটি দেওয়া হয়েছে এবং অনেক বিরোধী দল থেকে অনেক প্রস্তাব গ্রহণ করা হয়েছে এবং সর্বকালের যতগুলো পার্লামেন্ট ছিল তার ভিতরে সবচেয়ে বেশি বিরোধী দলের কাছ থেকে নেওয়া হয়েছে এই একাদশ জাতীয় সংসদে। সুতরাং গভর্নমেন্টের সদিচ্ছা আছে। এখন যেটা
মঞ্জু ভাই বললেন যে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে আসল লাভটা কার হচ্ছে। আমার যেটা কথা সেটা হচ্ছে কি, নির্বাচনে অংশগ্রহণ করেন, গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার পরিবর্তন করতে হলে নির্বাচনে অংশ নিতে হবে, এবং নির্বাচনের মধ্য দিয়েই যদি কোনো কথা থাকে নির্বাচনের পরে তো সেই বিষয়টা নিয়ে আন্দোলন করেন। আগে কিছু বলবেন, 10 সেকেন্ড সময় আছে আমার। আমার এইটাই কথা, আমার আহ্বান থাকবে বাংলাদেশের রাজনীতি যারা করেন, গণতন্ত্রে যারা বিশ্বাস করেন, তাদের গণতন্ত্রের বিকল্প হচ্ছে বেটার গণতন্ত্র। গণতন্ত্র মানতে হলে নির্বাচনকে মানতে হবে, নির্বাচন পদ্ধতি সংস্কার আপনারা করবেন, কিন্তু নির্বাচনকে বাদ দিয়ে অন্য পথকে সাপোর্ট করাটা অগণতান্ত্রিক পথকেই সাপোর্ট করা হয়। তিনজনকে অনেক ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদক। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টা, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।